আসসালামু আলাইকুম। আজকে গাণিতিক প্রতীক নিয়ে আলোচনা করব। গাণিতিক প্রতীক কাকে বলে তোমরা হয়তো জানো না। আসো, এখানে দেখো লেখা আছে, বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য যে সব প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় গাণিতিক প্রতীক। গাণিতিক প্রতীক 5 প্রকার, যথা সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক, আর একটা হচ্ছে বন্ধনী প্রতীক। সংখ্যা প্রতীক কোনগুলো? সংখ্যার প্রতীক হচ্ছে আমরা যে সংখ্যা বলি 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্কের প্রতীকগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক বা সংখ্যাগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। আর প্রক্রিয়া প্রতীক কোনগুলো? যেগুলোর মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ করি সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। তাহলে সংখ্যা প্রতীক কয়টা আছে? আমাদের অঙ্ক আছে মোট 0 থেকে 9 10টা। এই 10টা অঙ্ককে বলা হয় সংখ্যা প্রতীক। আমাদের প্রক্রিয়া প্রতীক কোনগুলো? আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টাকে বলা হয় আমাদের প্রক্রিয়া প্রতীক। তারপর হচ্ছে আমাদের সম্পর্ক প্রতীক কোনগুলো? আমরা যে ছোট বড় বলছিলাম, তাহলে সেগুলো হচ্ছে আমাদের ছোট বড় সমান, সেগুলো হচ্ছে সম্পর্ক প্রতীক। তাহলে আমরা যদি বলি যে বড় বড় প্রতীক, তারপরে ছোট প্রতীক, সমান প্রতীক, সমান নয় প্রতীক, তারপরে হচ্ছে ছোট অথবা সমান, বড় অথবা সমান। এই কয়টা হলো। আমরা যদি আবার দেখি কয়টা আছে এখানে, 1 2 3 4 5 6, অর্থাৎ এই তিনটার জন্য তিনটা ডাবল হবে 6টা। ঠিক আছে, এটার জন্য 2টা, এটার জন্য 2টা, এটার জন্য 2টা, তাহলে 6টা হয়। তাহলে আমাদের ছোট অথবা সমান, বড় অথবা বড় অথবা সমান, আর একটা হচ্ছে সমান, আর একটা হচ্ছে সমান নয়। এই 6টা প্রতীক এই 6টা প্রতীক হচ্ছে আমাদের সম্পর্ক প্রতীক। এরপরে নিচে যদি আমরা দেখি, নিচে হচ্ছে আমাদের বন্ধনী প্রতীক। বন্ধনী প্রতীক কোনগুলো আমরা যদি জানি হয়তো, ফার্স্ট বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, একটা হচ্ছে তৃতীয় বন্ধনী। আর অক্ষর প্রতীক আমরা জানি, আমাদের যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে আমরা জানি এগুলো অক্ষর বলা হয়। এই অক্ষরগুলোকে বলা হয় অক্ষর প্রতীক। তাহলে অক্ষর প্রতীক কয়টা আছে আমরা জানি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মোট ততটাই হচ্ছে আমাদের অক্ষর প্রতীক। তারপর আমরা যদি এখন আমাদের আসল কাহিনীতে যাই, আমাদের যেটা বোঝা যাওয়ার কথা সেটা হচ্ছে আমাদের 4র্থ অধ্যায় গাণিতিক প্রতীক। এই গাণিতিক প্রতীকের মধ্যে যে প্রথমেই আমাদের আছে, বইয়ের মধ্যে তোমরা দেখবে যে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য গাণিতিক বাক্য শনাক্ত করো, এটা। তাহলে এখানে দেখো আমাদের গাণিতিক বাক্য প্রকাশ করতে বলছে, একটা হচ্ছে খোলা বাক্য প্রকাশ করতে বলছে। তাহলে গাণিতিক বাক্য কোনটা আর হচ্ছে খোলা বাক্য কোনটা, এটা তো জানো না। গাণিতিক বাক্য হচ্ছে তখন হবে যখন কিনা আমরা সেখানে কোনো অক্ষর বা বর্ণ ব্যবহার করব না। অক্ষর অথবা বর্ণ ব্যবহার না করে আমরা যদি সংখ্যা এবং যে প্রক্রিয়া প্রতীকগুলো আছে সেগুলো ব্যবহার করি, সেটাকে বলবো আমরা গাণিতিক প্রতীক। এখানে বলছে প্রথমে 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। এটাকে আমরা গাণিতিক প্রতীকে প্রকাশ করতে পারি। 9 গুণ, এই যে গুণ করতে বলছে, গুণ 7, আর হচ্ছে গুণ 9 গুণ 7 সমান সমান 80। আমরা জানি গুণফলকে সমান সমানের পরে লিখতে হয়। তাহলে আমাদের এটা গাণিতিক প্রতীকটা হচ্ছে 9 গুণ, এই যে 9 গুণ 7 সমান সমান 80। আর যদি গাণিতিক প্রতীকের মধ্যে যদি কোনো অক্ষর প্রতীক না থাকে সেটাকে বলা হয় গাণিতিক বাক্য। আমরা যখন কোনো বাক্য লিখবো সেটার মধ্যে যদি কোনো গাণিতিকের মধ্যে আমরা যদি সেখানে কোনো অক্ষর না রাখি, অক্ষর থাকে, গাণিতিক বাক্যের মধ্যে যদি অক্ষর থাকে সেটা হয়ে যায় খোলা বাক্য। আর যদি অক্ষর না থাকে, শুধু আমাদের গাণিতিক প্রতীক থাকে, সেটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। সংখ্যা প্রতীক থাকলে হচ্ছে গাণিতিক বাক্য, অক্ষর প্রতীক থাকলে সেটা হচ্ছে খোলা বাক্য। আবার বলতেছি, যে বাক্যে অক্ষর প্রতীক থাকে তাকে বলা হয় খোলা বাক্য। আর যে বাক্যে অক্ষর প্রতীক থাকে না, শুধু সংখ্যা প্রতীক থাকে আর হচ্ছে প্রক্রিয়া প্রতীক থাকে, বা যে সহজ করে বলি আমরা, খোলা বাক্য কি? যে বাক্যে অক্ষর প্রতীক থাকে তাকে বলা হয় খোলা বাক্য।
আর যে বাক্যে অক্ষর প্রতীক থাকে না অন্য প্রতীকগুলো থাকে সেগুলো হচ্ছে গাণিতিক বাক্য। তাহলে এখানে যদি দেখি, এখানে লেখা আছে আমাদের 9 গুণ 7 সমান সমান 80। এটা একটা গাণিতিক বাক্য, এখানে কোনো অক্ষর নাই, অর্থাৎ এ বি সি অথবা সরু সরে ক খ কোনো কিছুই নাই, তাই এটা হচ্ছে গাণিতিক বাক্য। আর এই বাক্য গাণিতিক বাক্য দুই প্রকার হয়, দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে মিথ্যা। তো আমরা জানি 7 নং 63 হয়, 7 নং 63 হয়, দিছে 80। তো অবশ্যই এই গুণটা ঠিক নয়। যদি যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে ভুল লেখা থাকে তাহলে সেটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে? তাহলে এটা আমাদের একটা গাণিতিক বাক্য এবং এটা মিথ্যা বাক্য। পরেরটা যদি আমরা দেখি, একটু আগে যে বলছিলাম যে খোলা বাক্য কাকে বলে, যে বাক্যের মধ্যে অক্ষর প্রতীক থাকে সেটা হচ্ছে, যে গাণিতিক বাক্যে অক্ষর প্রতীক থাকে সেটাকে বলা হয় খোলা বাক্য। তাহলে এখানে দেখি 42 মাইনাস ক সমান সমান 35, তাহলে এটা একটা খোলা বাক্য। অথবা এটা আমরা বলতে পারি যে বাক্য সত্য নাকি মিথ্যা তা তা বোঝা যায় না। যে বাক্য সত্য হতে পারে মিথ্যা হতে পারে সে বাক্যকে খোলা বাক্য বলে। যেমন 42 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমাদের 41 হবে, যেটা কিনা মিথ্যা। আবার 42 থেকে কত বাদ দিলে আমাদের 35 হবে? আমরা যদি দেখি 42 থেকে আমাদের বাদ দিতে হবে, এটা পরে আসতেছি। 42 কত বাদ দিলে 35 হয় সেটা তোমরা জানো। যদি যত বাদ দিলে 35 হয় সেটা হচ্ছে আমাদের সত্য বাক্য। তাহলে আমাদের যেহেতু এখানে এই বাক্যের মধ্যে যদি আমরা দেখি 42 মাইনাস ক বা বিয়োগ ক সমান সমান 35 আছে, যেহেতু এই বাক্যের মধ্যে যেহেতু একটা অক্ষর আছে তাই এটা একটা আমরা খোলা বাক্য বলবো, এই যে খোলা বাক্য, ঠিক আছে? আর এই বাক্য যেহেতু আমাদের কোনো অক্ষর নাই বা বর্ণ নাই তাই এটা গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য আর অক্ষর বাক্য আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখন আমরা ইনশাআল্লাহ এগুলোর গাণিতিক ব্যবহারগুলো আমরা পারবো ইনশাআল্লাহ বলা যায়। যেমন 42 থেকে ক বিয়োগ, তাহলে 42 বিয়োগ যেহেতু আছে আমরা লিখবো 42 বিয়োগ ক সমান সমান, করলে 35 হয়, সমান করলে জায়গায় সমান দিবে আর 35 দিবে, শেষ হয়ে যাবে। এটা একটা আমাদের গাণিতিক বাক্য। তারপরে যদি 3 নম্বরটা দেখি, 120 কে 40 দ্বারা ভাগ, এখানে ভাগের কথা বলা হয়েছে, তাহলে 120 ভাগ 40 সমান সমান, এই যে ভাগফল আমরা জানি সমান সমান দিয়ে লিখতে হয়, ভাগ সমান সমান 3। এই যে আমরা যদি এটা দেখি, এটা এখন আমরা দেখি আসলে কি এমন এটাকে সত্য নাকি মিথ্যা। এটা আমরা জানি গাণিতিক বাক্য, এখানে বর্ণ নাই যেহেতু এটা গাণিতিক বাক্য। তাহলে এই বাক্যের মধ্যে এটা সত্য নাকি মিথ্যা গাণিতিক বাক্যটা আমরা যদি দেখি, 4 নামতা 42 12-এর মধ্যে কয়বার যায়? 4 নামতা 12-এর মধ্যে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, তাহলে এটা আমাদের আনসারটা হচ্ছে 3। তাহলে আমাদের অবশ্যই এই বাক্যটা সত্য। আর শূন্য দিয়ে আমরা কাটাকাটি করলে সমস্যা হয় না। তো আমাদের 40 দিয়ে যদি আমরা 120 কে ভাগ করি তাহলে আমাদের আনসার আসে বা ভাগফল আসে 3। এটা একটা গাণিতিক বাক্য এবং এটি একটি সত্য বাক্য। তারপর 2 নম্বরে আমাদের যদি 2 নম্বরে যাই, আমরা দেখব যে লেখা আছে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো বাক্যগুলোকে সত্য যেন বাক্যগুলো সত্য হয়। একটি ত্রিভুজের ক বাহু আছে। আচ্ছা বলো তো, একটা ত্রিভুজের মধ্যে কয়টা বাহু থাকে? একটা ত্রিভুজের মধ্যে 3টা বাহু থাকে। তাহলে এখানে ক এর মান কত? এই যে একটি ত্রিভুজের 3টি বাহু আছে, সুতরাং ক এর মান 3। আবার পরেরটাতে কি বলছে আমরা যদি দেখি, ক টাকায় জিনিস কিনলে এত 50 টাকা দিয়ে এতটি ফেরত দেওয়া হলো। ক টাকায় জিনিস কিনে, অর্থাৎ আমি একটা কোনো কিছু কিনছি আর দোকানদারকে দিছি 50 টাকা, আর দোকানদার আমাকে কত টাকা দিচ্ছে? 23 টাকা ফেরত দিছে। এখন আমি মূলত কত টাকার জিনিস কিনছি, আমরা যদি 50 থেকে 23 বাদ দেই তাহলে কিন্তু আমাদের কয়ের মান চলে আসে, তাই না? তাহলে আমরা যদি দেখি, এই যে 50 টাকা আমি দোকানদারকে দিছি আর আমি কিনছি হচ্ছে ক টাকার মাল, আমি জানি না কত টাকার মাল কিনছি, আর আমার দোকানদার 23 টাকা দিছে। আমরা আগে গাণিতিক বাক্যটা লিখছি, গাণিতিক বাক্যটা লেখার পর দেখতেছি এটা একটা আমাদের খোলা বাক্য। এই খোলা বাক্যের মানটা বের করতে হবে। এখন আমরা খোলা বাক্যের মান বের করবো কিভাবে? এই যে 50 থেকে 23 বিয়োগ করব, তাহলে আমাদের কয়ের মান চলে আসবে। এটা যদি না বুঝো কিভাবে করবে, দেখো আমাদের এখানে লেখা আছে কয়ের পাশে বিয়োগ চিহ্ন আছে। এই বিয়োগ চিহ্নটাকে যদি আমরা সমান সমানের ওই পাশে নিয়ে যেতে চাই সেটা হয়ে যায় প্লাস। আবার এই প্লাসটা এদিকে যোগের 23 আছে, এই যোগেরটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি সেটা হচ্ছে বিয়োগের 23। তাহলে এখন যদি 50 থেকে 23 বাদ দিই তাহলে আমাদের আছে 27 টাকা আনসার। তাহলে কয়ের মান হচ্ছে আমাদের 27 টাকা।
অর্থাৎ আমি 27 টাকা দিয়ে একটা জিনিস কিনছি, আমি 50 টাকা দোকানদারকে দিছি, আমার দোকানদার 23 টাকা ফেরত দিছে, কয়ের মান 27। আচ্ছা, পরেরটা যদি আমরা দেখি, পরেরটা কি বলছে। আচ্ছা, এটা পরীক্ষার মধ্যে তোমাদের রাখছি, দেখি তোমরা বুঝো কিনা, বা আশা করি পারবে। আচ্ছা, লিখছি যে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার, বর্গাকৃতির কাগজটির পরিসীমা কত। আর একটা লিখছি যে এখানে পরেরটাতে বলছে এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত। আচ্ছা, তাহলে তোমরা কি বর্গ চিনো কিনা সেটা আগে জানতে হবে। আমাদের চতুর্ভুজের মধ্যে বর্গের একটা পার্ট আছে, সেটাকে তোমরা বুঝো কিনা জানি না। আচ্ছা, দেখি আমাদের বর্গ যদি আমি তোমাদের একটা এঁকে দেখানোর চেষ্টা করি, আমার যদি এটা হয় না এটা একটা বর্গ আঁকার চেষ্টা করি আমি। আচ্ছা, একটি বর্গের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এবং এই বাহুটা যত মিটার, এই বাহুটা তত মিটার, এই বাহুটা তত মিটার, এই বাহুটা তত মিটার। তাহলে বর্গ কাকে বলা হয়? যে চতুর্ভুজ, এর কাছে চতুর্ভুজ, চার বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে আমরা জানি। তাহলে চার বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটা চতুর্ভুজ, আর এই চতুর্ভুজের এমন একটা চতুর্ভুজ, বর্গ এমন একটা চতুর্ভুজ যার প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা যদি সহজ কথা বলি, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু বা রেখা সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, অথবা এটাকে বলতে পারো সমকোণ, তাকে বলা হয় বর্গ। তাহলে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তাকে বর্গ বলে। এখন যদি আমরা এখানে আসি, দেখো এখানে বলছে বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত। এখানে আরেকটা জিনিস বোঝাতে হবে, পরিসীমা চাইছে না। তাহলে আমরা জানি এটা একটা বর্গ, যদি 90 ডিগ্রি ধরলাম, এটা 90 ডিগ্রি, প্রত্যেকটা বাহু 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি। তাই এই 90 ডিগ্রি যদি ঠিক আছে, কিন্তু পরিসীমা কাকে বলা হয়? তাহলে এই বাহু, এটা যত বাহু বললাম, এটা 2 মিটার, এটাও 2 মিটার হবে। আমরা জানি, আমরা একটা বাহু দেওয়া থাকলে হিসাব পাবো যে বর্গের প্রত্যেকটা বাহু সমান, যেহেতু এটাও 2 মিটার, এটাও 2 মিটার, প্রত্যেকটা বাহু 2 মিটার। এখন পরিসীমা কিভাবে বের করব? প্রত্যেকটি বাহুকে যোগ করলে পরিসীমা চলে আসে। তাহলে 2 এর সাথে 2 যোগ করব, আবার 2 এর সাথে 2 যোগ করব, আবার এটাও যোগ করব 2, এটাও যোগ করব 2। তাহলে চারটা বাহু যোগ করলে যে মান আসবে সেটা হচ্ছে আমাদের পরিসীমা। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে একটি চতুর্ভুজের সবসময় একটা চতুর্ভুজের পরিসীমা কি? চারটা বাহুর যোগফল হচ্ছে ওই চতুর্ভুজের পরিসীমা। আর যেহেতু এখানে 4টি বাহু ছিল, তাহলে আমরা লিখতে পারি 4, কটা বাহু? 4টা বাহু। তাহলে ধরলাম, তোমাদের একটু আর এই জিনিসটা সহজ করে দিই। কয়টা বাহু ছিল? ধরলাম বাহুর নাম আমরা জানি না, বাহুর মানটা আমরা জানি না। সেক্ষেত্রে ক যোগ ক যোগ ক যোগ ক, কয়টা বাহু আছে? 4টা বাহু আছে। তাহলে এখানে 4টা ক। এখন ক এর মান যদি আমাদের 2 মিটার হয়, তাহলে 4 এর সাথে এটা গুণ হবে। আচ্ছা, তাহলে চতুর্ভুজের আমরা বর্গাকৃতির পরিসীমাটা কিভাবে পাবো? এই যে দেখো লেখা আছে, বর্গাকৃতির কাগজের পরিসীমা কত। আমাদের কাছে জানতে চাইছে বর্গাকৃতির কাগজের পরিসীমা কত, আর উপরে বলে দিছে বর্গাকৃতি কিছু কাগজ আছে, একটি বাহুর দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্যের নাম দেখো, দৈর্ঘ্যের মান দেওয়া নাই, এটা একটা খোলা বাক্য হিসেবে রাখছে, ঠিক আছে, অক্ষর প্রতীক হিসাবে রাখছে শুধু ক সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখন বর্গ কাগজটির পরিসীমা বের করতে চাই, আমরা কি লিখবো? দেওয়া আছে বর্গ কাগজটির একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান সমান ক সেন্টিমিটার। আমরা জানি বর্গের 4টি বাহু থাকে এবং প্রত্যেকটি বাহু সমান, আমরা এটা জানি। সুতরাং আমরা এখান থেকে লিখলেই হয়ে যাবে যে কি লিখবো, বর্গাকৃতি কাগজটির পরিসীমা বা বর্গাকৃতি কাগজটির পরিসীমা অথবা বর্গটির পরিসীমা হবে, আমরা 4টি বাহু যোগ করবো, আমরা জানি পরিসীমা মানে হচ্ছে যোগ, যতটা বাহু ততটা যোগ, ঠিক আছে। তাহলে ক যোগ ক যোগ ক যোগ ক, 4টা ক। তাহলে 4টা ক যদি আমরা যোগ করি, এখানে কয়টা ক আছে? 4টা। তাহলে 4টা ক, এই যে হয়ে গেছে 4টা ক। আচ্ছা, তারপরে যদি আমরা লিখি 4টা ক সেন্টিমিটার, তাহলে আমাদের বর্গাকৃতি কাগজটির পরিসীমা হচ্ছে 4 ক সেন্টিমিটার। এটা একটা খোলা বাক্য হয়েছে, তাই না? পরেরটা যদি আমরা দেখি, এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত। তাহলে
আচ্ছা, তাহলে আমরা তোমার ক্ষেত্রফলটা বোঝাতে হবে। ক্ষেত্রফল কাকে বলে? যে কোনো চতুর্ভুজের যদি দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, সেটার ক্ষেত্রফল হচ্ছে এই বাহু এবং এই বাহুর গুণফল। পরিসীমা মানে যোগ, ক্ষেত্রফল মানে গুণ। দুইটার পার্থক্যটা বুঝছো? আশা করি বুঝছো। তাহলে যে কোনো দুইটি বাহুর মানে আড়াআড়ি দুইটি মানে কোন আকৃতির দুইটি বাহুর গুণফল, এইভাবে এইটা আর এইটার গুণফল হবে। বাকিটা তো আমাদের যোগই আছে, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি, এখন আমরা জানি বর্গাকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কি, আমরা জানি প্রত্যেকটা বাহু সমান, তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ক বা বাহু গুণ বাহু, দুইটা বাহু যেহেতু একই রকম, তাহলে আমরা লিখব বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল সমান সমান ক সেন্টিমিটার গুণ ক সেন্টিমিটার। আচ্ছা, সবসময় মনে রাখবা, যদি মানে মিটার আর মিটার গুণ করলে হয় বর্গমিটার, অর্থাৎ দুইটা জিনিস গুণ করলে বর্গ হয়ে যায়। দুইটা মিটার গুণ করলে বর্গ মিটার, দুইটা সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার, দুইটা লিটার গুণ করলে বর্গ লিটার, দুইটা যেটি বলবো যে কোনো জিনিস দুইটা গুণ করলে সেগুলো কি হয়ে যায়? বর্গ রূপান্তর হয়। তাহলে আমরা যে বর্গ মানে হচ্ছে স্কোয়ার, বা দুইটা জিনিস গুণ করলে সেটাকে বর্গ বলা হয়, একই রকম জিনিস। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে ক, দ্বিতীয়টাও ক। তাহলে কয়ে গুণ করলে আমাদের কি হয়? ক গুণ ক, তাহলে হচ্ছে ক গুণ ক বর্গ সেন্টিমিটার, যেটা আছে এটাই। ওকে, তারপরে যদি আমরা দেখি, কারণ বলছে 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল, তাহলে আমাদের একটা তো এটা হয়েছে, তাহলে 3টা কত হবে? 3টা হচ্ছে, আমরা যদি এখন দেখি, এইভাবে দেখাবো, এইভাবে দেখালে বোঝানো হয়। দেখো, এইভাবে মনে রাখো যে জাস্ট 3টি, তাহলে কি হবে? 3 বেশি হবে এর থেকে, তাহলে ক গুণ 3 সমান সমান বর্গ সেন্টিমিটার। এখানে সমান সমান, তোমরা এখানে সমান সমান দিবে, এখানে একটা সমান সমান দিবে, ঠিক আছে। সমান সমান দিয়ে লিখবে ক গুণ 3 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের আনসার আসতেছে ক গুণ 3 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি কি আছে এরপরটা, আমাদের এরপরটাতে আছে যে গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। আমরা জানি গাণিতিক বাক্য সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। তাহলে এখানে যতগুলো গাণিতিক বাক্য দেওয়া আছে সবগুলো হচ্ছে খোলা বাক্য, কারণ এখানে প্রত্যেকটার মধ্যে অক্ষর প্রতীক আছে বা বর্ণ আছে, ঠিক আছে। স্বরবর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের মধ্যে থেকে শুধু ব্যঞ্জন বর্ণের কটা নিয়েছে। তাহলে যে বাক্যের মধ্যে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ থাকে সেগুলো হচ্ছে খোলা বাক্য, বা যে বাক্যের অক্ষর থাকে সেগুলো হচ্ছে খোলা বাক্য। আচ্ছা, তাহলে আমরা যদি এখন দেখি, এখানে 9-এর সাথে কত যোগ করলে 15 হয় বলতো? 9-এর সাথে আমরা যদি কত যোগ করলে 15 হয়? 9 থেকে 15 পর্যন্ত যোগ করো, তাহলে তো হয়ে যায়। অথবা 15 থেকে 9 বাদ দাও, তাহলে কয়ের মান চলে আসবে। তাহলে আমরা যদি আস্তে আস্তে যাই, 15 থেকে যদি 9 বাদ দিই, 9, 10, 11, 12, 13, 14, 15, কত হয়? 6 হয়। তাহলে কয়ের মান হচ্ছে 6। তাহলে 9-এর সাথে 6 যোগ করলে কত হয়ে যায়? 15 হয়ে যায়। আবার এটা যদি দেখি, ক থেকে বাদ দিলে, ক থেকে 12 বাদ দিলে 25 হয়। এখন আমাদের কয়ের মানটা কত? তাহলে 12 থেকে কয়ের মানটা কি হবে? অবশ্যই বেশি হবে। তাই বেশি হলে আমরা কি করতে হবে এখন? এটা যেহেতু কম, এটা আমরা ওই পাশে নিয়ে যাব। আর এটা কি করা যায় দেখি, এটা দেখো বিয়োগের মান। সবসময় মনে রাখবা, বিয়োগের সমান সমানের আগে যদি বিয়োগ থাকে, সেই বিয়োগটা আমরা যদি ওই পাশে নিয়ে যাই, সমান সমানের ওই পাশে নিয়ে যাই, তাহলে সেই বিয়োগটা যোগ হয়ে যায়। তাহলে আমরা এটা তোমাকে একটু দেখাই, না দেখলে তো তোমরা বুঝবে না। আচ্ছা, কোথায় গেল? হারা গেল। আমি ওইখান থেকে দেখাচ্ছি, হারাই ফেলছি মনে হয়। কত হবে তাহলে? এটা তোমরা নিজে বের করে ফেলো যে কত থেকে 12 বাদ দিলে 25 হয়, অথবা তুমি 12 আর 25 গুণ যোগ করলেও কিন্তু কয়ের মান চলে আসে, ঠিক আছে। তাহলে 25-এর সাথে 10 যোগ করলে কত হয়? 25-এর সাথে 10 যোগ করলে হয় 35, 35-এর সাথে 2 যোগ করলে হয় 37, তাহলে 37 থেকে 12 বাদ দিলে 25 হয়, ঠিক আছে। আচ্ছা, পরেরটা যদি আমরা 3 নম্বরটা দেখি, 2-এর সাথে কত গুণ করলে 22 হয়? 2-এর সাথে কত গুণ করলে 22 হয় সেটা কি জানো? আমরা জানি 2-এর ডাবল হচ্ছে 22-এর অর্ধেক কত? 22-এর অর্ধেক হচ্ছে 11, তাই না? তাহলে 11 2-এর সাথে 11 গুণ করলে 22 হয়।
আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখি, পরেরটা যদি আমরা দেখি সেটা হচ্ছে 4 নম্বরটা হচ্ছে আসেনি। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কয়ের সাথে কত ভাগ করলে 8 হয়, 7 হয়। কয়ের সাথে ক এমন একটা সংখ্যা যে সংখ্যাকে ভাগ করলে 8 দিয়ে ভাগ করলে সেটা আনসার হচ্ছে 7 হয়। এটা এমনি বের করা মুশকিল হয়ে যাবে। তুমি জাস্ট কি করো, 8 এর সাথে 7 গুণ করে ফেলো। 8 এর সাথে 7 গুণ করলে যা আসবে তা এখানে বসাই দিলে হয়ে যাবে, মিলে যাবে। 7 নং 7 8 কত, 8 8 64 হয়, 7 8 কত হবে, 7 8 56। তাহলে এখানে 56 বসালে দেখো মিলাই নাও, 56 গুণন ভাগ করো 8 দিয়ে। আমরা যদি 8 এর নামটা পড়ি কত আসে, 7 8 56, তাহলে এখানে যে 7 আসছে হয়েছে। পরেরটাতে যদি আমরা যাই সেটা আছে কত দেখি, 7 আর আমরা জানি এটা করবো, আগে এটা মানটা বের করতে হবে, তারপর এটা বের করতে হবে। যাই হোক, আমরা 7টা এটা গুণাকার আছে, তাহলে 7 দিয়ে যদি আমরা 63কে ভাগ করি কত হয়, 7 নং 63, তাহলে আনসার আসতেছে আমার 9। তাহলে এখানে 9 আসতেছে। তারপর আমাদের এখানে যে 8টা আছে, এই 8টা 9 থেকে বাদ দাও, 9 থেকে 8 বাদ দিলে কত হয়, 9 থেকে 8 বাদ দিলে হয় 2। তাহলে আমাদের আনসার হবে কত, কয়ের মান 2। এখন 2 বসায় দেখো, সবগুলো আনসার মিলে যাবে। অর্থাৎ আমরা এটা যোগের ছিল, এই যোগটা আমরা এখানে বিয়োগ করছি, ঠিক আছে। আচ্ছা, এটা কোথায় কিভাবে করবো বুঝতেছি না। এটা ক্লাসের মধ্যে ভালো করে বুঝিয়ে দিব, এখন আপাতত এতটুকু বুঝো। যদি এখন আসবে না, এটা তোমাদের বৃত্তি পরীক্ষায় হয়তো কাজে দিবে। আশা করি তোমরা এটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। আচ্ছা, এখনো হয়তো সবকিছু বোঝানো পসিবল হচ্ছে না, ক্লাসের মধ্যে সুন্দর করে বলবো, আপাতত নর্মালি বুঝে রাখো। তাহলে যেটা যোগ থাকে সেটা সমান সমান ওই পাশে গেলে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। যেটা গুণ থাকে সেটা সমান সমান এর পাশে আসলে ভাগ হয়ে যায়। তাহলে 63-র সাথে 7 ভাগ হবে, তারপর 8 থেকে যেটা ভাগফল আসবে সেটা ভাগফলটা 8 বাদ দিতে হবে 8 ভাগফল থেকে। তাহলে আমাদের আসছিল 9 থেকে আমরা 8 বাদ দিলে আমাদের থাকে 1, তাহলে কয়ের মান হচ্ছে 1। এখন 1 মিলাই দেখেন, 8 এর সাথে 1 যোগ করলে কত হয়, 9, আর 7 এর সাথে 9 গুণ করলে হয় 63, আনসার হয়ে গেছে। তারপর যদি আমরা এখানে দেখি 6 নম্বরটাও যদি আমি একই রকম, এই যে 6 নম্বরটা একই রকম, এই ভাগ আছে, ভাগটা এই পাশে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 6 6 36। তাহলে এখানে আমরা যা পাইলাম, বুঝলাম যে এই পাশে সমান সমান করলে 36 হয়, আর এটা যেহেতু বিয়োগের 4 আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, যোগের 4 হয়ে যাবে। তাহলে আমি যদি যোগ করি 36 সাথে 4 যোগ করলে কত হয়, 40। এখন আমরা যদি এখানে 40 বসাই, দেখি সবকিছু মিলে কিনা। 40 থেকে যদি আমরা 4 বাদ দেই কত হয়, 36 হয়। 36কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত আসে, 6 আসে। হয়েছে, আশা করি বুঝতে পারছো, আশা করি। তারপরে যদি আমরা দেখি যে কি আছে, এটা তো শেষ, পরেরটাতে যাই, এটাও বুঝাইছি। পরেরটা কি আছে আমাদের, বলা হয়েছে যে সমাধান ক হতে পাই, এটা করতে আসলো আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা না বোঝালেই নয়, আমি সেটা বুঝে দিতেছি আপাতত। নর্মালি যেটা পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে এগুলো বুঝাইনি, এগুলো তো আমি একটু আগে বলছি। যদিও আমাদের সংখ্যা প্রতীক কয়টা, সংখ্যা মানে অঙ্ক কয়টা আছে, 0 থেকে 9টা। তাহলে আমাদের 10টা প্রতীক আছে, 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা গুণে দেখো 0 থেকে 9 পর্যন্ত 10টা প্রতীক হয়। তারপরে 15 নম্বরটা যদি দেখি, 15 নম্বরটা লেখা আছে প্রক্রিয়া প্রতীক কোনগুলো। প্রক্রিয়া মানে হচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করার সময় যে প্রতীক ব্যবহার করে সেগুলোকে বলে প্রক্রিয়া প্রতীক। যোগ বিয়োগ গুণ ভাগ অথবা প্রক্রিয়াতে পরীক্ষা যদি আসে প্রক্রিয়া প্রতীক কাকে বলে, তোমরা বলবা যে যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টাকে প্রক্রিয়া প্রতীক বলে। আবার যদি আসে সংখ্যা প্রতীক কাকে বলে, তখন বলবা যে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি চিহ্নকে সংখ্যার প্রতীক বলে। তারপর যদি আসে যে কি আসে আর প্রক্রিয়া প্রতীক, সংখ্যা প্রতীক, সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক কাকে বলে, তখনও বলবা যে ছোট
তারপর হচ্ছে ছোট চিহ্নে বসাবা, বড় চিহ্নে বসাবা, সমান চিহ্নে বসাবা, তারপর সমান নয় চিহ্নে বসাবা, ছোট নয় চিহ্নে, ছোট এবং সমান চিহ্নে বসাবা, বড় অথবা বড় সমান চিহ্নে বসাবা। তাহলে এই 6টা প্রতীককে একসাথে বলা হয় সম্পর্ক প্রতীক। এভাবে বসাই দিবা। প্রতীক কি? প্রতীক মানে হচ্ছে চিহ্ন। এই যে এখানে লেখা আছে প্রতীক কি? প্রতীক হচ্ছে চিহ্ন। কোনো অজানা সংখ্যাকে সংক্ষেপে যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাকে প্রতীক বলে। অজানা সংখ্যাকে যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাকে প্রতীক বলে। তারপর যদি আমরা দেখি লেখা আছে যে কি লেখা আছে আমাদের সংখ্যা প্রতীক কাকে বলে। আমরা একটু আগে আমি তোমাকে আগেও বলছি তোমাদের গণিতের যে আমাদের 0 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলো ব্যবহার করি, 0 থেকে 9 পর্যন্ত 10টা প্রতীককে বলা হয় সংখ্যা প্রতীক। তো খোলা বাক্য কাকে বলে এটা বলছিলাম, তাও আমরা এখানে একটু দেখে নিই। ওইভাবে বলা যাবে, সমস্যা নেই। গাণিতিক বাক্যে যদি অক্ষর প্রতীক থাকে সেটাকে বলা হয় খোলা বাক্য, অথবা এভাবে বলতে পারো অক্ষর প্রতীক বা অজানা সংখ্যা রাশি দ্বারা নির্দেশ করে এমন প্রতীক সম্বলিত গাণিতিক বাক্যকে বলা হয় খোলা বাক্য, যেটা ভালো লাগে। জাস্ট আমি বলছিলাম সহজ করার জন্য, গাণিতিক বাক্যে অক্ষর প্রতীক থাকলে তাকে খোলা বাক্য বলা হয়। গাণিতিক উক্তি কি? সুনির্দিষ্ট করে সত্য না মিথ্যা বলা যায় না, গাণিতিক বিষয়ে এমন উক্তিকে গাণিতিক উক্তি বলা হয়। সম্পর্ক প্রতীক কোনগুলো? এই যে আমরা লিখছিলাম, বড় সমান ছোট, বড় সমান নয়, তারপর হচ্ছে বড় সমান ছোট সমান, বড় নয় ছোট নয়। এখানে তো আরো 2টা বাড়াইছে, ঠিক আছে? তাহলে আমরা একটু বারবার দেখি। বড় নয় সমান, সমান সমান নয়, ছোট ছোট নয় সমান। তাহলে এই 8টা প্রতীককে বলা হয় আমাদের সম্পর্ক প্রতীক। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের অক্ষর প্রতীক ব্যবহার করা হয় কেন? অক্ষর প্রতীক আমরা জানি, অক্ষর প্রতীক আমাদের বানান, কোনো কিছু লিখতে, লিখে লেখা আছে অজানা সংখ্যা নির্ণয় করার, গণিতের ক্ষেত্রে অজানা সংখ্যা নির্ণয় করার জন্য অক্ষর প্রতীক ব্যবহার করা হয়। যেমন আমরা মাতা পিতার অঙ্কটা করছিলাম, আমরা পিতার মা এবং পুত্রের অঙ্কটা করছিলাম। ওই অঙ্কের মধ্যে পুত্রের বয়সটা আমরা জানতাম না। সেই অজানা বয়সটাকে আমরা লিখার জন্য বা বোঝার জন্য, বের করার জন্য আমরা কোন প্রতীক ব্যবহার করছি? অক্ষর প্রতীক ব্যবহার করছিলাম। তাই মনে আছে কিনা আমি জানি না, মনে রাখো তাহলে। অজানা সংখ্যা নির্ণয় করার জন্য অক্ষর প্রতীক ব্যবহার করা হয়। সংখ্যা প্রতীক কয়টি? আমরা জানি 0 থেকে 10 পর্যন্ত 9টি, 0 থেকে 9 পর্যন্ত 10টি। সম্পর্ক প্রতীক কয়টি? সম্পর্ক প্রতীক হচ্ছে আমাদের 8টি। এই 8টি, ঠিক আছে? আজকের মতো এতটুকুই থাক, পরের ক্লাসে ইনশাআল্লাহ আবার বাকিগুলো বুঝাবো। আজকের মতো এতটুকুই থাক। ওকে, আসসালামু আলাইকুম। এগুলো তোমরা নোট করবে আশা করি। বাই।